This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ঠোটকাটা স্পেশাল নিয়ে। বাংলার রাজনীতি বরাবরই নানা রঙে ভরা, তাতে কখন যে কোন টুইস্ট অপেক্ষা করছে ধরতে পারবেন না। সেই টুইস্ট হাতে হ্যারিকেনও ধরিয়ে দিতে পারে, কিংবা তুলে দিতে পারে কোনো বড় প্রাইজ মানে রাজনৈতিক উপহারও। এই মুহূর্তে যদি আমি বঙ্গ রাজনীতির দিকে তাকাই, তাহলে সেবাশ্রয় এই শব্দবন্ধটা বিরোধীরা এটা নিয়ে খুব চর্চা করছে, সবাই চর্চা করছে, এটা একটা হিট শব্দ। বিরোধীরা অবশ্য বলছে যে এই সেবাশ্রয় হচ্ছে আসলে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা যে গেল অবস্থা হয়েছে তারই একটা ঝলক। তার কারণ কেন অভিষেকবাবুকে আলাদা করে করতে হচ্ছে এরকম একটা হেলথ ক্যাম্প? তৃণমূলের নাম্বার 2 যদিও বলছেন এটা একটা দৃষ্টান্ত তৈরি করেছেন, তিনি একটা উদাহরণ তৈরি করেছেন। আচ্ছা, তাই কি তৃণমূলের অন্য নেতারাও এবার এই রকম একটা মডেলের দিকে ঝুঁকছেন? সেবা নিয়ে রচনা লেখা হচ্ছে কি? কেন কথাটা বলছি বলুন তো? কারণ আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পথ দেখিয়ে দিয়েছেন, ভালো কথা। তিনি যা করেছেন তা একেবারেই তার সংসদীয় এলাকায় মানে ডায়মন্ড হারবারে, কিন্তু এবার বোধহয় অন্যান্য সাংসদদের এলাকাতেও এর ঝলক দেখা যেতে পারে। কেন বলছি শুনুন। ডাক্তার আসলে সেবা বাড়বে, সেবা হবে, সেই জায়গাটা আমরা এখনো ল্যাক করছি, সেই জায়গাটা আমাদের এখনো দরকার। দাঁড়ান, এতেই শেষ নয়, আরো আছে, আরো মন্তব্য আছে, আরো ইঙ্গিত আছে। মানুষকে কিভাবে সেবা দিতে পারি সেটা নিয়ে এখন চিন্তা ভাবনা করছি। মানুষ যাতে সেবায় নিযুক্ত থাকতে পারে আমার তরফ থেকে, সেই চেষ্টা আমি চালাচ্ছি। রচনা একটি শব্দে বারবার জোর দিচ্ছেন, একবার নয় বারবার বলছেন। তা কি এমনি বলছেন, নাকি আমরা কিছু ধরে নেব বা কিছু বুঝে নেব? অভিষেকের সেবাশ্রয় রচনার সেবার পথ বেঁধে দিয়েছে কি? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সেবা প্রকল্প চালাচ্ছে, তার জন্য কি আপনার স্বাস্থ্য ভেঙে যাচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কি বলবো, আইকন। ও আমাদের এমন একজন মানুষ যে আমাদের পথ দেখাচ্ছে, দিশা দেখাচ্ছে। সেই পথে আমরা হয়তো অতিক্রম করতে পারবো না, কিন্তু তার সিকিমাত্র যদি আমরা কিছু করতে পারি সেটাও অনেক। তো ডেফিনেটলি সে তো আমাদের একজন গাইড মনে করি আমি। শুনলেন, কথায় কথায় কত বড় কথা বলে ফেলেছেন হুগলির তৃণমূল সাংসদ। অভিষেক আইকন, অভিষেক তার গাইড, পথ দেখাচ্ছেন। তাহলে কি আমরা ধরে নিতে পারি সেবাশ্রয় পার্ট 2 এবার হুগলি জেলায় হচ্ছে? সেবাশ্রয় কর্মসূচি নিয়ে অভিষেক যেদিন থেকে দৌড়ঝাঁপ করছেন, একটা জিনিস কিন্তু স্পষ্ট, এই জিনিস এক এবং অদ্বিতীয়, রাজ্যে আগে হয়নি, কোনো দলই করেনি, তৃণমূলেও কেউ করেনি। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশের নানা প্রান্তে এটা ছড়িয়ে যাক এমনই ইচ্ছা অনেকবার পোষণ করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। এবার কি পাওয়ার পালা? সেবাশ্রয় কি? সেবা এবং আশ্রয় এক মহৎ কর্মযজ্ঞ। এই যে প্রকল্প আমরা করছি সেবাশ্রয়, ভারতবর্ষে এর আগে কোনো দিন আজ পর্যন্ত কোনো লোকসভা বিধানসভায় আজ পর্যন্ত কেউ করেননি, কিন্তু তিনি করে দেখিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা একদম জলের মতো স্পষ্ট। দলের নাম্বার 2 তথা অধিনায়ক এ নিয়ে বড়ই ব্যস্ত। এটা আলাদা কথা যে বিরোধীরা খোঁচা মারার পথ এই ক্ষেত্রেও খুঁজে নিয়েছে। পিসির ভাইপো বলছে স্বাস্থ্য ব্যবস্থা বেহাল, তাই তাকে বেসরকারি উদ্যোগ নিয়ে করতে হচ্ছে, এবং সেখানেও পুরো জাল। দিদির উচিত যে তার দলের একটা মহান নেতা সে সেবাশ্রয় নামক যে সেবা করছে, মানে দুয়ারে সেবাশ্রয় চালু হয়ে যায়। ওনার টার্গেটটা বোঝা যাচ্ছে যে পিসি হচ্ছে আসল টার্গেট। ওইটা ঠিক, পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থা বলতে কিছুই নেই। অন্তত 100 কোটি টাকার প্রজেক্ট, সেই টাকাটা কে দিচ্ছে, কোথা থেকে আসছে, কোন তোলাবাজির টাকা? রাজনীতি চলছে তার পথেই, সোজাভাবে চলে কই। তবে অভিষেকের সেবাশ্রয় বঙ্গ রাজনীতিতে নিঃসন্দেহে ঝড় তুলেছে। বিরোধীরা বিতর্ক দেখেছেন, আর দলের অনেকেই দেখলেন নতুন পথ। রচনা বন্দ্যোপাধ্যায় সেটাই প্রমাণ করলেন। তবে শুধু কি তিনি, সেবায় মজে আরো অনেকেই। রাজনীতি হলো মানুষের সেবার ব্রত নিয়ে করতে হয়। রাজনীতিতে রাগ, বিদ্বেষ, হিংসা এটা দিয়ে রাজনীতি হয় না। মোদ্দা কথাটা হলো রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে সেবাশ্রয়
এখন একটা মডেল এবং চর্চার কেন্দ্রবিন্দুতে। এতে কোনো দ্বিমত নেই, আপনার পছন্দ হতেও পারে নাও হতে পারে, কিন্তু এটা নিয়ে আলোচনা চর্চা হচ্ছে। ঠিক যেমন রচনা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে বারবার নিজেকে চর্চার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন। যেদিন থেকে ভোটের ময়দানে নেমেছেন রচনা, তখন থেকেই একটা ট্রেন্ড তৈরি হয়েছে। মুখ থেকে কথা খসে না তার আগেই তার নানা কর্মকাণ্ড নিয়ে বাংলায় বিতর্কের ঝড় ওঠে। এটা কি নতুন নাকি? দিদি নাম্বার 1 পর্দা থেকে বেরিয়ে রাজনীতির মাঠে ময়দানে নামতেই একেবারে আগুনে পারফরমেন্স, বিশেষ করে তার খাওয়া দাওয়ার কীর্তিকাণ্ড মনে পড়ে। খাচ্ছি, ভালো লাগছে, আরো এগুলো খাক। দিদি হোল কিনলেন, কেমন লাগলো? খুব ভালো, এত সুন্দর এখানে হোলের চাষ হচ্ছে। এখানে সবই ভালো, দুধের দইও ভালো, ঘুগনিও ভালো, সব ভালো। এ তো গুটি কয়েক উদাহরণ, এমন কত কাণ্ড তাঁর ঝুলিতে রয়েছে, গুণে শেষ করা যাবে। এই যেমন সেদিন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় স্কুলে ঢুকে মিড ডে মিল পর্যন্ত খেয়ে ফেলেছিলেন। খাবার দাবার চেক করতে বেরিয়ে চেখে না দেখে থাকতে পারেননি। ডাল ছিল, ফুলকপির ডালনা ছিল, গরম ভাত ছিল। ডালটা আমি খাই না বলে খাইনি, আর ফুলকপির ডালনা ভীষণ ভালোবাসি বলে খেয়েছি, ভাত দিয়ে খেয়েছি। চেয়েও নিয়েছি, ভাত দিচ্ছিল না, ভাবছিলাম আমি তো ডায়েট করি, আমি ভাত চেয়েই নিয়েছি। এই হলেন রচনা, তার তুলনা তিনি। এটা অবশ্য কখনোই বলতে ভোলেন না যে স্বাস্থ্য সচেতন তিনি। এদিনও যেমন নয়া দাওয়াই দিয়েছেন। শরবত খান, ফ্রুটস খান, দই খান, বাস আরামসে থাকুন, আনন্দে থাকুন। মহানন্দে তিনি অনেক কথাই বলেন, বিতর্কেও জড়ান। তবে এবার স্বাস্থ্যক্ষেত্রে তাঁর সেবাব্রত কোন পথে ঠেলে দেবে তাকে, প্রশ্ন সেটাই। সেবা করে এখন পাড়া মাত করছেন রচনা, নাকি বলবো তার সংসদীয় এলাকা অভিষেককে গাইড মেনে এরপর সেবার পথে তিনি আর কখন কি করেন আমরা অবশ্যই দেখব এবং আপনাদেরও দেখাবো। আমি ঠোঁট কাটা ইনিয়ে বিনিয়ে কথা বলি না, সোজাসুজি দেখিয়ে দিই আপনাদের, যেটা ভালো সেটা ভালো, যেটা মন্দ সেটা মন্দ। মানুষের স্বার্থে কাজ, তাকে সবসময় আমরা সাধুবাদ জানাই। সাধারণ মানুষের যদি উপকার হয় তার থেকে বেশি আর কি চাই। তবে রচনা কিন্তু একই সঙ্গে সাবধানী, মেপে পা ফেলছেন সেটাও জানিয়ে দিয়েছেন। আমি এখন সবে এসেছি, তো ন্যাচারালি আমি আস্তে আস্তে এগোতে চাই। সমুদ্রে ঝাঁপ দেবো না, আমি পুকুরে ঝাঁপ দিই, তারপর সমুদ্র আছে। রচনার গাইড, রচনার আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রোজ রোজ বলছেন জিরো টলারেন্সের কথা। তৃণমূল নেত্রীও বলছেন বিত্তবান চান না দলে, বিবেকবান চান। তবু রোজ রোজ তোলাবাজির অভিযোগ উঠছে দলের কোনো না কোনো স্তরের নেতার বিরুদ্ধে। তাহলে উঁচু তলার বার্তাই সার, তারপরও সেই জেকে সেই। তবে এবার আর বিরোধীরা নয়, তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ দলেরই আর এক নেতার। ছবিটা দেখুন। শুধু অভিযোগে থেমে নেই, শিলিগুড়িতে রাস্তায় নেমে দলেরই মেয়র পরিষদের বিরুদ্ধে মিছিল করল দলেরই শ্রমিক সংগঠন। দেখুন, যে সংগঠন, শাখা সংগঠন যাই হোক না কেন, মোদ্দা কথা তৃণমূলের লোকজন তো। প্রধাননগর থানা ঘেরাও করলেন তারা, এমনকি মেয়র পরিষদের গ্রেফতারের দাবিও তুলল এই দলের লোকেরাই। দলেরই মেয়র পরিষদ, সেই মেয়র পরিষদ দিলীপ বর্মনের গ্রেফতারের দাবি দলের নেতাই করছেন। শিলিগুড়িতে তৃণমূলের মেয়র পরিষদের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভ তৃণমূলের শ্রমিক সংগঠনের। একেবারে থানা ঘেরাও করে সকাল থেকে থানা অবরোধ করে রেখে মেয়র পরিষদকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন তৃণমূলের শ্রমিক নেতারা। ও টাকা ডিমান্ড করছে, দাদা এর আগে ভয় ওকে 1.5 লাখ টাকা দিয়ে দিচ্ছিল, তারপরেও মানে নাই। গত শনিবারে আসে গদিতে মারধর করার পরে বললো টাকা না দিলে সোমবারে আবার তোদেরকে পিটিয়ে এখান থেকে আমি বের করে দিব। এ হচ্ছে দিলীপ বর্মন। মোদ্দা কথা, ঘরে ঘরেই লেগে গেছে ঠোকাঠুকি মেয়র পরিষদ বনাম দলের শ্রমিক সংগঠনের নেতারা।
না না, কোনো গোষ্ঠী কোন্দল না, কোনো গোষ্ঠী কোন্দল না। আমরা আমাদের দায়িত্ব পালন করছি, আমাদেরকে শ্রমিক সংগঠন, আমরা কোনো রাস্তাঘাট দেখছি না, আমরা কাউন্সিলরের কোনো কাজে কিন্তু হস্তক্ষেপ করছি না। শ্রমিক সংগঠন কিন্তু কোনো কাউন্সিলরের কাজে হস্তক্ষেপ করছে না। উনি যে দল থেকে আসছে সেই দলের হয়ে আইএনটিসির ঝান্ডা নিয়ে কাজ করছে। আর এই যে শ্যাম যাদব বলছেন 2022 সালে নির্দলকে ক্যান্ডিডেট ও দাঁড় করিয়েছে, নির্দলের হয়ে কাজ করছে, তাহলে আইএনটিসির কথা তখন তো তৃণমূলের তো ক্যান্ডিডেট ছিল, এখানে তৃণমূলের ক্যান্ডিডেট হয়ে তো কাজ করেনি। যে দায়িত্ব নেই, মানে অবৈধভাবে উনি এসে এখানে একটা গন্ডগোলের সৃষ্টি করছে, এখানে প্রতিরোধ হবে, শ্রমিকরা প্রতিরোধ করবে। কেন করছে দেখেন, সেটা উনি বলতে পারবে, আমি বলতে পারবো না যে ওনার মনে কি চলছে, উনি ভালো বলতে পারবে, ওনার কাছে জিজ্ঞাসা করলে বলতে পারবে। যারা করে তাদের বিরুদ্ধে আমি লড়াই করব, কামানোর জন্য যারা তৃণমূল করে তার বিরুদ্ধে আমি লড়াই করব। এতে যদি দল মনে করে যে না এ আমাদের পাপ, এ আমাদের মাথা ব্যথা, তাহলে আমাকে বার করে দেখ দল থেকে, না নিজে খাই না কাউকে খাই। খাবেনও না, খেতে দেবেনও না, নরেন্দ্র মোদীর সেই কথা, না খাউঙ্গা না খানে দুঙ্গা, তৃণমূল নেতার মুখে। আবার দল মিছিল করে গ্রেফতারের দাবি তুলল তৃণমূলেরই মেয়র পরিষদের বিরুদ্ধে। শিলিগুড়ির মেয়র পরিষদ সেই খবর রাখেন, শিলিগুড়ির মেয়র সেই খবর রাখেন কি? আমি এটা আইনটিটিউসি দেখবে, আর জেলা সভানেত্রী আছে পাপিয়া, তারা আলাপ আলোচনা করছে, সেইখানে হবে। আমি বিষয়টা জানি না, আমি খোঁজ খবর নিচ্ছি, আমি কথা বলবো এবং দলের সাথেও কথা বলবো। যারা আইনটিটিউসি থেকে এসেছিলেন তারা বলছেন যে প্রচুর টাকা নিয়ে তারা বিনিময়ে ওখানে কাজ দিচ্ছেন দিলে। আমি কথা বলবো সবার সাথে। জন্ম থেকে মৃত্যু, মমতা ব্যানার্জির সরকারের কোনো না কোনো স্ত্রী বা সাথী আপনি ঠিক পেয়ে যাবেন, তা বলে মরেও শান্তি নেই। শ্রীমানরা শ্মশানেও হাজির। কাদের কথা বলছি বলুন তো? উৎসবে ব্যাসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্রবিপ্লবে রাজোদ্ধারে শ্মশানে য তিষ্ঠতি সবান্ধব। না, শ্মশান বন্ধু নয়, শ্মশানে তোলাবাজি, উপদ্রব। শাসকের লোকেরা সেখানেও হাজির, মানে তৃণমূলের নেতাকর্মীরা। এমন বন্ধু আর কে আছে? এখানটা তো শুনছি যে নামাকদার 900 টাকা, তো সেখানে আপনার কত টাকা বেশি দিতে? 700 টাকা বেশি দিতে হচ্ছে। এখানে কি ওই রসিদে কোনো টাকার অ্যামাউন্ট লেখা আছে? নেই। তার মানে তো অন্যায় করে আপনার কাছে নিচ্ছে। হ্যাঁ, এটা তো অন্যায় হচ্ছে। 1600 টাকা নিয়েছে, তা আমরা গিয়ে এখানে 999 টাকা রসিদ দিয়েছে আমাদের। এটা দালাল চক্র চলছে, পুরো দালাল চক্র। জেলা পরিষদের নেতাগুলো যুক্তি আছে, নেতারাই যুক্ত আছে। হ্যাঁ, যুক্ত আছে। এখানে 999 টাকার স্লিপ দিচ্ছে, আর নিচে 1600 টাকা। এইটা এই বাড়তি টাকাটা কিসের জন্য নিচ্ছে? দালাল চক্রই চালাচ্ছে, না তো টাকাটা নিবে কেন বেশি? শুনলেন, 999 টাকার জায়গায় 1600 টাকা দিতে হচ্ছে, অর্থাৎ বিলের বাইরে 601 টাকা বেশি। মালদার সদুল্লাপুর মহাশ্মশানে এভাবেই চলছে শাসকের দালাল রাজ। কেউ যদি টাকা না দেয়, অভিযোগ সৎকারে বাধা দিচ্ছেন তৃণমূলের নিয়োজিত ওই দালালরাই। মৃতদেহ ঘন্টার পর ঘন্টা পড়ে থাকছে, বুঝুন কাণ্ড। এমনটা না হলে লোকে জানবে কি করে এখানে এই বাংলায় তৃণমূল নামে একটা শাসক দল আছে? না, এটা তো আমাদের জানা নাই। এটা কে দিচ্ছে, তার জন্য যে নিচ্ছে তাকে ধরা দরকার আছে। আমরাও জানি 999 টাকাই লাগে, আমরা যা দেখেছি এখন অবধি। আর যদি এই শ্মশানে যা যে আপনার যে ডোমরা আছে, তার জন্য কেউ খুশি মানে 50 টাকা দেয়, কেউ 100 টাকা নেয়। আর শ্মশান থেকে আমরা মানে শ্মশান কমিটি থেকে কিছু নিই না। বেশি বলতে 1000 টাকাই নেওয়া হয়, ইলেকট্রিক চার্জ 1000 টাকাই নেওয়া হয়। আর বকশিস স্বরূপ কেউ হয়তো 50 টাকা দিল, কেউ 100 টাকা দিল, কেউ 200 টাকা দিল। যারা দাহক কাজ করে, আমাদের বেতন কম, আর আমরা তো কারো কাছ থেকে জোর জুলুম করে বকশিস নিচ্ছি না। 200 টাকা যেটা বকশিস নেওয়া হচ্ছে, ওটা কারো সবার কাছ থেকে মানে চেয়ে নেওয়া হচ্ছে, ঠিক আছে? কেউ দেয়, কেউ দেয় না। দেখুন, শ্মশানের ডোমেরা বকশিস নেয়, সর্বত্রই নেয়, সব শ্মশানেই নেয়, এটা রীত হয়ে গেছে প্রায়। কিন্তু যারা চুরি করে, যারা তোলা তোলে, তারা কবেই বা বড় মুখ করে স্বীকার করে সে কথা? হ্যাঁ, টাকা তুলেছি। শাসক নেতার কথা শুনেই বুঝলেন কিছুই তিনি জানেন না। তাহলে জানেনটা কে? কারা জানবেন? যারা টাকা তোলে তারা শাসকের ভূত। জেলা পরিষদের এক কংগ্রেস সদস্য অভিযোগ দায়ের করেছেন, জেলা শাসকের কানেও অভিযোগটা পৌঁছেছে। সদলাপুর যে মহাশ্মশান, ঠিক আছে না, এখানটায় মৃত্যু ব্যক্তিদের
নিয়ে একটা তোলাবাজি চলছে, ঠিক না? এর ডিস্ট্রিক্ট প্রশাসনকে এটা নিয়ে আমরা জেলা পরিষদের মেম্বার হিসাবে আমি বাই রিটিন কমপ্লেন করেছি এবং এটা বন্ধ করতে চাইছি এবং এর প্রতিকার চাইছি। তৃণমূলের ওখানে ওই শ্মশানে যে তোলাবাজি করেছে সেই তৃণমূল নেতা এখনও বেঁচে আছে। আমি আপনাকে বলছি, আপনি লিখে রেখে দিন, তৃণমূলের এই নেতাগুলো যখন মরে যাবে না, এরা বেঁচে থাকতে তোলাবাজি করছে তো ঠিক আছে শ্মশান থেকে, এই তৃণমূল নেতাগুলো যখন মরে যাবে এরা মরে ভূত হয়ে শ্মশানের কাঠ চুরি করে পয়সা কামাবে। 2026-এর বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বঞ্চনাকে ইস্যু করেই লড়াইতে নামবে তৃণমূল। দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2023 সাল থেকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তৃণমূলের লাগাতার প্রচার এবং দিল্লির মাটিতে আক্রমণাত্মক আন্দোলন 24-এর লোকসভা নির্বাচনে ডিভিডেন্ড দিয়েছে বলেই দল মনে করছে। ইতিমধ্যেই গ্রামোন্নয়ন মন্ত্রকের সংসদ বিষয়ক কমিটি পশ্চিমবঙ্গের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া নিয়ে সুপারিশ করেছে। বকেয়া অর্থ সুনির্দিষ্ট সময়ের মধ্যে না মেটানো হলে বিধানসভা নির্বাচনের আগে ফের বড় আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস। কর্মসূচি রূপরেখা কি হবে তা সেই সময় ঠিক করা হবে। ফের নবজোয়ারের মতো কর্মসূচি নেওয়া হবে কিনা সে বিষয়েও চিন্তাভাবনা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টাকার পাহাড়, দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে যেই না পাওয়া গেছে আর যায় কোথায়। বিতর্কের আগুনে ঘি পড়তে এর চেয়ে বড় অস্ত্র কি প্রয়োজন আছে? তবে আমি আজ আপনাদের বলবো এই প্রসঙ্গে বাংলার কথা, কারণ এই ইস্যুতে নেতারা ঠিক টেনে এনেছেন বাংলার প্রসঙ্গ। একদিকে যখন সুপ্রিম কোর্ট থেকে দিল্লি হাইকোর্ট সব জায়গায় তোলপাড় চলছে এ নিয়ে, সংসদে পর্যন্ত আজ পৌঁছে গেছে, ঠিক তখনই নতুন অভিযোগের ভান্ডার খুলে বসেছে বাংলার শাসক দল। রাজ্যসভার চেয়ারম্যান তিনি বিরোধী দলনেতা এবং রাজ্যসভার দলনেতাকে ডেকে নিয়ে বৈঠক করলেন। সেক্ষেত্রে সংসদের অভ্যন্তরে কোনো রকম পদক্ষেপ করা হয় কিনা আমাদের নজর থাকবে সেদিকে। একই সঙ্গে রাজ্য রাজনীতিতেও নতুন এক প্রসঙ্গের উত্থাপন করে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে হাতিয়ার করে তিনি পরোক্ষে আক্রমণ শানালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকে। আমরাও কিছুদিন আগে দেখেছি হাইকোর্ট জজ রিজাইন করে পলিটিক্সে জয়েন করে ক্যান্ডিডেট হচ্ছে। আমাদেরও তো মনের মধ্যে সন্দেহ লাগে, কোন জজ কোন কালার, হোয়াইট, ব্লু, স্যাফরন, এটাও তো হতে পারে। ইট মেরেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ, পাটকেল যে পড়বে সেটাই তো স্বাভাবিক। তিনি জাজের চাকরি আরামে আরো কয়েক বছর করতে পারতেন, সেই চাকরি স্যাক্রিফাইস করে উনি এখানে এসেছেন জনগণের হয়ে লড়াইয়ের জন্য। জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হয়েছেন, তৃণমূল কংগ্রেসের কৃপায় আসেননি উনি, তো উনি জনগণ ভোট দিয়ে পাঠিয়েছেন। তো জনগণের ভোটে যদি একজন উকিলবাবু তিনি আসতে পারেন, তাহলে একজন বিচারক আসতে পারবেন না কেন? এই চলছে এখন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় টেনে টুনে আনলেন বিজেপির অভিজিৎ গাঙ্গুলির নাম, বিচার ব্যবস্থার কথা তুলে ওকে খোঁচা দিচ্ছে। রাজনীতির রং নিয়ে কত কথা, আর একদিকে ছাড়ার পাত্র নয় পদ্ম শিবিরও। বিষয়টা আসলে এতটাই মারাত্মক যে সবার মাথায় ঘুরছে এমনটাও হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ, ইতিমধ্যেই নগদ উদ্ধারকাণ্ডে বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে তদন্ত চলছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে বলে তদন্ত চলছে। ওই বিচারপতিকে বিচারের দায়িত্ব থেকে সরানো হয়েছে। এখন কোনো হিয়ারিং বা শুনানি তিনি করছেন না। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টকে জানিয়েছেন, প্রাথমিকভাবে তিনি মনে করেন আরও গভীরে গিয়ে গোটা ঘটনাটা খতিয়ে দেখা দরকার। টাকা তো অল্প বিস্তর নয়, প্রচুর, পুরো পাহাড়। বাড়িতে আগুন না লাগলে আর দমকল গিয়ে নোটের অগুন্তি বান্ডিল চোখে না দেখলে মানুষ কিছুই জানতে পারতো না। তবে সামনে যখন একবার টাকার এত বড় বান্ডিল, পোড়া টাকা চলে এসেছে, তখন রাজনীতির অস্ত্র যে এটা হবে সেটা বলাই বাহুল্য, এবং তাই হয়েছে। সাধারণত মানুষজন নেতাদের বাড়িতে টাকার পাহাড় দেখে অভ্যস্ত। এ রাজ্যেও পার্থ চট্টোপাধ্যায় সেই নমুনা তুলে ধরেছেন, কিন্তু তা বলে বিচারপতিও একই আসনে। এরপর তৃণমূল যথারীতি আক্রমণে আগুন ঝরাচ্ছে। মানুষ দেখুক না, মানুষ দেখুক যাদের হাতে বিচার ব্যবস্থা রাশ রয়েছে তাদের হাতে, তাদের বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হচ্ছে। এটাই প্রমাণ করে বিচার ব্যবস্থা কি করুণ অবস্থা। গ্রামে গ্রামে সেই বার্তা কবেই রটে গেছে। ভূত ধরার অ্যাডভেঞ্চারেও ঝড় তুলেছে বাংলার শাসক দল, কিন্তু ওপরতলার কথা
নিচুতলার কান পর্যন্ত পৌঁছচ্ছে কি? চুচুড়ার শাসক বিধায়ক কর্মীদের একাংশের পারফরমেন্সে একেবারেই খুশি নন। দলের সুপ্রিমো, দলের নাম্বার 2 নির্দেশের পরেও নিচুতলার কর্মীরা ফাঁকিবাজি করছেন না কারা ফাঁকিবাজি করছেন, কার কথা তিনি বলতে চাইলেন? তাহলে ফাঁকিবাজদের লাইনে ফেরাতে উপায় কি? সেখানেই শাসক বিধায়কের আজই বিবেক জাগ্রত দ্বারে। একটা ডিগ্রি দিয়ে এলএলবি করেছি, আমি একটা চাকরি করে কত মাইনা পেতাম, 40,000, 50,000, 60,000। কিন্তু আমি এমএলএ হওয়ার পর আমি লক্ষ লক্ষ লোকের ভালোবাসা পাই, আর মাইনাও প্রায় 1 লাখের উপরে পাই, 1-1.5 লাখের উপরে মাইনা পাই, 5 লক্ষ টাকা বছরে প্লেনে ওড়ার জন্য পাই। আমার এই যোগ্যতা আছে, আমার এই যোগ্যতা আছে। আমি শুধু তৃণমূল কংগ্রেস করি বলে, আর মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির আশীর্বাদ আছে বলে আমি এমএলএ হয়েছি। অসিতবাবুর মুখে নিজের যোগ্যতা শুধু কর্মী সভায় বলেই ক্ষান্ত হননি, নিজের বক্তব্য একেবারে সোশ্যাল মিডিয়ায় আপলোডও করেছেন। বুঝলেন, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ, অথচ ভোটার তালিকা অভিযানে দলের একাংশেরই ফাঁকিবাজি অসিতবাবুর চোখে ধরা পড়েছে, তাই তো তিনি বলছেন এসব কথা। আর ভোটার তালিকা অভিযানে গতি আনতে চুচুড়ার বিধায়কের মুখে যোগ্যতার প্রসঙ্গ, আর কি বিজেপি খোঁচা দিতে ছাড়ে? বিধায়ক মশাই যখন নিজেই স্বীকার করে নিচ্ছে তার কোনো যোগ্যতা নেই, দিদির দয়ায় খেয়ে পড়ে বেঁচে আছে, আমার মনে হয় সেই অযোগ্যতা নিয়ে নিজের বিধানসভা পদ থেকে পদত্যাগ করে বেলু। এটা চুচড়ামগড়া ব্লকে মিটিং ছিল এবং ভোটার লিস্ট কিভাবে করতে হবে কি বলছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়, সেইটাই বলছিলাম। ভোটে হারাতে হবে বাংলাকে, বাংলা সংস্কৃতি দখল করতে হবে। এখানে বাংলার সংস্কৃতি চলবে না, উল্টো সংস্কৃতি চলবে। বাংলায় প্রয়োজন হলে আর একটা জাগরণ হবে, সেই জাগরণ আপনাদের করতে হবে। কেউ কেউ ফাঁকি মারে, 2-1 ফাঁকি মারে, যাতে ফাঁকি না মারে সেই জন্যই এই কথাটা বলেছি। 2017 সালে পূর্ব বর্ধমানে তৃণমূলের এক গোষ্ঠী সংঘর্ষের ঘটনা, দলেরই 13 জন নেতাকর্মীকে দোষী সাব্যস্ত করল পূর্ব বর্ধমান জেলা আদালত। খুনের চেষ্টার অভিযোগে 13 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন, নামগুলো শুনুন, বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারপারসন এবং তৃণমূল কংগ্রেসের বর্ধমান 1 নম্বর ব্লকের সভাপতি কাকলি তা গুপ্ত, যুব নেতা ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য সহ অন্যান্যরা। 2017 সালের 5 সেপ্টেম্বর নারীগ্রাম দাসপাড়ায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষের ঘটনা হয়েছিল। সেই ঘটনায় আহত হন তৎকালীন তৃণমূল কংগ্রেসেরই পঞ্চায়েত সদস্য জীবন পাল। অভিযোগ ছিল শাসক দলের নেতাকর্মীরা জীবন পালকে বেধড়ক মারধর করেছে, ক্ষতিগ্রস্ত হয়েছিল তার চোখ। এই মামলায় 13 জনকে হেফাজতে নেওয়ার নির্দেশ দেন বিচারক, বাকি 2 জন বেকসুর খালাস। কাল সাজা ঘোষণা। ঠোঁট কাটা আজ এখানেই শেষ করছি।